আত্মারাও কিন্তু প্রেমে পড়তে পারে, জানেন তো। আত্মারা যখন প্রেমে পড়ে তখন দেখে না সে বিবাহিত কি নয়। আর বিবাহিত হলে বউ যদি সে মানে মেল আত্মা হয় বউকে যন্ত্রণা দেবে, এবং সে যদি ফিমেল আত্মা হয় তাহলে স্বামীকে যন্ত্রণা দেবে, এটা কিন্তু ঠিক। তো আজকে কিন্তু এরকমই একটা আত্মার প্রেমের ঘটনা নিয়ে চলে এসেছি। পাঠিয়েছে কে জানেন? ক্রমশ প্রকাশ্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে কিন্তু প্রচণ্ড আনইউজুয়াল ঘটনা। এর আগে আমি শুনেছি কিনা আমি ডাউটফুল। যাই হোক, প্রথম ঘটনাটা যেটা পাঠিয়েছি একটু হয়তো এর আগে এরকম মিলতা জুলতা, হয়তো 1 মিনিট তোমরা বলতে পারো মিলতা জুলতা, হ্যাঁ ওরকম, কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে আত্মাও ভালো আসতে পারে, এরকম ঘটনা আমি শোনাইনি কিন্তু এখানে। অ্যান্ড অলসো একটা মানে ইউনিক ঘটনা এর জন্যই যে আমি সবসময় বলি না, আত্মা তোমাকে কিভাবে দেখা দেবে, ও তোমার কাছে নিজের আত্মপ্রকাশ কি করে করবে সেটা কিন্তু ওর উপর ডিপেন্ড। সেটা কি তোমাকে তোমার মাইন্ড কন্ট্রোল করে করবে, নাকি সেটা তোমার স্বপ্নে এসে বলবে, নাকি সমূর্তি এসে ধারণ করবে, টোটালি ডিপেন্ড করে ওদের উপর, তাই না? তো এরকম যারা ভাবছে আরে ঘটনা আমিও তো শেয়ার করতে চাই, অফকোর্স করতে পারো, করবেই তো, না না হলে আমি এত ঘটনা পাবো কি করে, আর আমি শোনাবো কি করে? তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। প্লিজ লাইক এবং ফলো করে রাখো দুটোকে, কারণ আপডেট আমি দিতে থাকি। আর একটা কথা সবসময় বলি যে কথায় গল্প ভূতুরা ডিসকাশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলায় সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। রিকোয়েস্ট করব প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে কপি করে প্লিজ পাঠাবেন না, বিকজ আমার পক্ষে এত তো মানে আজকাল চ্যানেল হয়েছে, আমার পক্ষে কিন্তু সব কিছু দেখা পসিবল নয়। আপনাদেরকে খুব বিশ্বাস করে আমি কিন্তু এটাই মেনে চলি যে আপনারা যা পাঠান সেটা শুধু আমাদের জন্য, এবং সেভাবেই প্রস্তুত করি, ঠিক আছে? তো চলো, আজকে কে পাঠিয়েছে জানো? জয় ভৌমিক, জয়দার ঘটনা কিন্তু চলে এসছে। হ্যাঁ, তো জয়দার এটা কালেক্ট করেছে, এবং জয়দার পিস্তত দিদি আমাদের জন্য কিন্তু এটা শেয়ার করতে বলেছে। তো পিস্তত দিদির নাম হলো মিঠু রয়। তো জয়দা বলেছে মিঠুর নামটা কিন্তু তুমি উল্লেখ করো, ঠিক আছে? পিস্তত দিদির নাম আমি উল্লেখ করে দিয়েছি, মিঠু দি। অ্যাকচুয়ালি মিঠু দিদির ননদের, মিঠু দিদি বলে দিয়েছি, মিঠুদির ননদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তো ননদ খুবই সুন্দরী দেখতে ছিলেন, এবং ওনার কিন্তু প্রেম বিবাহ মানে লাভ ম্যারেজ করেছে। ছেলেটাও কিন্তু ওইরকম তুক্কর ছিল, উনি নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, এবং উনি যেন ইন্সপেকশন করতে যেতেন, হ্যাঁ অডিটে যেতেন, এবং উনি গ্রামে গঞ্জে যে নানা রকম যে তোমার উন্নয়নমূলক কাজ হয় বা কোনো রাস্তাঘাট বা যেটাই হোক, উনি সেটা মানে উনি যদি সেটাকে মানে টিক করেন তাহলে কিন্তু সেটা তোমার মানে ইয়ে হতো আর কি, কি বলে সেটা তোমার মানে ফরওয়ার্ড হতো আর কি। তো ওইরকম উনি যান। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আসামের ঘটনা তো, যেহেতু জয়দা আসামের বুঝতেই পারছো। তো আসামে কি হয়, এখনো কিন্তু তুমি যদি একদম পুরো রুরাল এরিয়াতে একদম ওইরকম গ্রামে চলে যাও, তখন কিন্তু ওইখানে কিন্তু হোটেলের ফ্যাসিলিটি তোমরা পাবে না। আবার হয়তো রাত্রে তোমার ফেরারও পসিবিলিটি নেই, কারণ হয়তো ফেরার সময় বন জঙ্গল পড়তে পারে, নানা রকম। দেখো যেমন তোমরা যদি এখান থেকে তুমি ইম্ফলও যেতে চাও, ওখানে কিন্তু ওই কাজিরাঙ্গার বন্যজন্তু জানোয়ার কার্বি আংলংয়ের পাহাড় থেকে নেমে ঠেমে চলে আসে, তো খুব রিস্ক হয়ে যায়। এবং ওরা যেহেতু ছোটো গাড়িতে গেছিলো, তো ওরা রিস্ক নিতে চায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা স্টে করে যায়। এখন কোথায় স্টে করে, কখনো কখনো যে ওখানে গ্রামের প্রধান থাকে বা আমাদের মোড়ল বলে, হ্যাঁ গাঁওবুড়া বলে অসমিয়াতে, তো গাঁওবুড়া ওদের বাড়িতে প্রবন্ধ করে দেয়, না হলে হয়তো কোনো স্কুল বাড়িতে প্রবন্ধ করে দেয়, এরকম কিন্তু ওনাদের থাকতে হয়। একবার কি হয় যে এই মিঠুদির ননদের কথা বলছি, তো ওনার ননদ প্রেগনেন্ট, এবং সেই সময় তো দেখো ডিউটি, তাই না, যেতে তো হবে। তো উনি মোস্ট প্রবলি 6 মান্থে প্রেগনেন্ট ছিলেন, হ্যাঁ। অ্যান্ড তখন মানে ওনার হাজব্যান্ড এরকম একটু দূরে আর কি, তোমার ওনাদের জায়গার থেকে ধরো 9-10 ঘন্টার দূরত্বে ওনার যেতে হবে। তো ওই রাত্রে তো ফেরা পসিবল না, হ্যাঁ ওই দিন ফেরা পসিবল না, কারণ ওই দিন ওনারা থাকবেন, থাকার পর পরের দিন পুরো কাজ করে ওই দিন রাত্রে থেকে মানে ধরো 2 রাত্রে একদিন স্টে করতে হবে। তো ওরা যখন ওখান থেকে রওনা দিয়েছে না, তো সকালই রওনা দিয়েছে, আর পৌঁছতে বেশ বিকাল হয়েছে। ওখানে ওরা দেখেছে ওই গ্রামের যে একটা স্কুল বাড়িটা না অত বিশাল কিছু না, হ্যাঁ কনস্ট্রাকশন হচ্ছে। তো মানে বোঝাই যাচ্ছিল ওই তোমার মাটি আধা বেড়া, যে কাঁচা দেওয়াল ওইগুলি, হ্যাঁ। আর একটা নতুন বিল্ডিং হয়েছে এটার মধ্যে এখন মানে হচ্ছে, এবং আস্তে আস্তে এটা মানে হচ্ছে আর কি, বিল্ডিংটা এখনো কমপ্লিট হয়নি। মাটির যে দেওয়াল ওইগুলি ভাঙা হয়নি, ওগুলি ভেঙে ওখানেও কিন্তু বিল্ডিং উঠবে, হ্যাঁ। তো
তো ওদের প্রবন্ধ করা হচ্ছে ওই স্কুল ঘরটার মধ্যে। তো মোড়ল টোড়ল মানে গাঁওবুড়া ঠোড়া ওদের সঙ্গে দেখা করতে এসছে, তো বললো যে কি কি কাজ করবে কালকে সকালে। তো বলছে গাঁওবুড়া বলছে যা হেল্প লাগে বাবু আপনি আমাকে কব, আপনি আমাদেরকে বলবেন আমি হেল্প করবো। হ্যাঁ, কারণ উনি যখন গাঁওবুড়া, উনি যখন পঞ্চায়েত থেকে উনি মানে পঞ্চায়েতের থেকে উনি জিতে এসছে, তো ওনারও তো প্রচণ্ড এটা কাজ না, বড় একটা মস্ত দায়িত্ব যে ভালো করে গ্রামটাকে আর একটু মানে ডেভেলপ করার। তো বলছে আপনি কখন বলবেন আমি চলে আসবো, আমার সঙ্গে আরও ইয়েরা থাকবে, যা বলবেন আপনাদেরকে হেল্প করে দেবো। তো যাই হোক, তারপরে গাঁওবুড়ে একটা কথা বলেছে যে দেখো এখনো মানে তোমরা তো বুঝতেই পারছো কোন অজপাড়া গায়ে মানে কেমন গ্রামে চলে এসেছো তোমরা, কিন্তু ওই তাড়াতাড়ি আমরা খাওয়া পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া করে ওয়াশরুম বাগেরা যা আছে সব করে টরে ঢুকে যাও, তোমরা কিন্তু বের হয়েও না। বলছে কেন কেন বের হবো না? বলছে দেখো এখানে কিন্তু সাপ খোপের উৎপাত আছে, আর ওই দিকটা একদম জঙ্গল এরিয়া, ওখান থেকে অনেক সময় বন্য হাতি বাগেরা বেরিয়ে আসে। হ্যাঁ, তো একটু সাবধানে আর কি থেকো। বলছে ঠিক আছে। তো উনি তো ওনার সাবধান বাণী বলে চলে গেছেন। তা বলছে দূর কিচ্ছু হবে না, কি আর হবে, ঠিক আছে। তথাপিও যখন উনি বলেছেন যে একটু মেনটেন করে চলতে, আমাদের মনে হয় মেনটেন করে চলাটাই ভালো। তো ওদের ওখান থেকে গাঁওবুড়ার বাড়ির থেকে খাওয়া দাওয়া পাঠিয়েছে। তো অসুবিধা কেন হয় না আমি বলেছিলাম, এর আগেও বলেছি, যদিও আমরা বাঙালি, অসমীয়া বাঙালি খাওয়ার মধ্যে মানে হ্যাঁ ডিফারেন্স আছে, একদম যে নেই তা না, বাট তুমি খেতে পারবে। বাঙালি হয়ে আমরা আসামিজদের খাওয়া খেতে পারবো, আসামিজ হয়ে বাঙালির খাওয়া খেতে পারবো, বিকজ ওদের খাওয়াটা কিন্তু তোমার পুরোপুরি ভাত, ডাল, আলু পিতিকা যেটাকে আমরা আলু সিদ্ধ বলি, এর আগে অনেকবার বলেছি। তো ঠিক আছে, ওরকমই ওরা দিয়ে গেছে হটকেসে করে, ওরা খেয়ে দিয়ে তো বাথরুম টাথরুম করে এসে আচ্ছা তখন কিন্তু মোবাইলের টাওয়ার, জিও তো জানো জিও সব জায়গায় পৌঁছে গেছিলো তখনকার কথা বলছি। তো এসছে এবং উনি যেখানেই যান, যেহেতু ওনার ওয়াইফ তো প্রেগনেন্ট, একবার ভিডিও কলিংয়ে কথা বলেন। তো যেহেতু আরও স্টাফ গেছেন ওনার সঙ্গে, আরও 3 জন স্টাফ গেছেন। হ্যাঁ, যেহেতু স্টাফ গেছেন তো ওদের সামনে তো কথা বলতে একটু অসুবিধা হবে। তো উনি না স্কুল বিল্ডিং হচ্ছে, ওনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই ছিলেন, উনি জাস্ট একটু বের হয়ে, তখন কিন্তু বাল্বের আলো জ্বলতো, স্কুল ঘরে কিন্তু টিউব নেই। হ্যাঁ, বাল্বের আলো জ্বলছিল, ইনফ্যাক্ট বারান্দাতেও একটা বাল্বের আলো জ্বলছে। এবং ওনা এরকম করে মানে উনি লাইটে এরকম করে, যাতে লাইটে এরকম করে দেখলে তো মুখটা দেখা যাবে না, না লাইটটা এরকম করে মানে, আর পেছন দিকটা কোনটা পড়েছে বলো তো, ওই এরিয়াটা যেটার মধ্যে স্কুল ঘর ভেঙে নতুন মানে কাঁচা যে ইয়েটা বললাম স্কুল ঘরটা আছে, ভেঙে আবার নতুন করে বিল্ডিং উঠবে, ওই ঘরটা পড়ছে। তো কথা বলতে বলতে হঠাৎ মেয়েটা বলছে, মানে ওনার ওয়াইফটা বলছে, সরি মিঠুদির ননদ বলছে যে তোমরা কি মেয়ে ঠেয়ে নিয়ে গেছো নাকি, তোমাদের স্টাফ কি মেয়ে স্টাফও গেছে নাকি? বলছে মেয়ে স্টাফ গেছে মানে কি বলছো তুমি, ইয়ার কি মারছো নাকি? বলছে তোমার পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেটাকে। তো বলছে তুমি পাগল হয়েছো? হ্যাঁ, কোন মেয়ে? হ্যাঁ, উনি তো দেখছি আস্তে আস্তে মহিলা কিন্তু রেগে গেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি প্রেগনেন্সির সময় মুড সুইং হয়, আমরা একটা রেসপন্সিবিলিটি নিতে চলি আমরা মেয়েরা। তো হাজব্যান্ডের পেছনে এরকম মেয়ে দেখলে হয়তো আমরা মন প্রাণ থেকে জানি তো এটা হতে পারে না, আমার হাজব্যান্ড এরকম হতে পারে না, বাট কোথাও না কোথাও একটা কিন্তু এটা হয়তো আমার কি বলবো, এটা হ্যাবিট বা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট কি বলবো, আর এটা কিন্তু চলে আসে, হয়তো আমারও চলে আসতো আমি ওর জায়গায় হয়তো যদি থাকতাম। তো ও তো রেগে ঠেকে শেষ, বলছে তুমি পাগল হয়েছো নাকি? বলছে তুমি ইয়ারকি মারার জায়গা পাও নাই না, তো তুমি মেয়ে কোন মেয়ে স্টাফ গেছে তোমার সাথে? কই তুমি তো বললে সব পুরুষ ছেলে মানুষ যাবে, সব ওদের নামও জানে, যেহেতু অনেকদিন ধরে ওরা একসঙ্গে কাজ করছে, ওরা যাবে। কই কে নতুন জয়েন করেছে তোমাদের অফিসে, এর কথা তো তুমি কোনোদিনও বলেনি। বলছে কার কথা বলছো? বলছে এই যে তোমার পিছনে বলে না, উনি জাস্ট টার্ন করলেন, টার্ন করে দেখে কেউ নেই। বলছে কোথায় কে? বলছে মাত্র দেখলাম। তো বলছে তুমি না আমাকে রাগানোর জন্য করছো, নাহলে প্র্যাঙ্ক করছো, প্লিজ তুমিও প্রেগনেন্ট, আমিও এত দূরে একটা জায়গায় আছি, এখানেও দেখো মানে টাওয়ার নতুন পেয়েছি বলে মানে জিও জাস্ট লাগিয়েছে, না হলে জিও যদি না লাগাতো আমি তোমার সঙ্গে ভিডিও কলিংয়েও কথা বলতে পারতাম না, তুমি কেন প্র্যাঙ্ক করো এরকম? তো বলছে আমি না অ্যাসেস নিয়েছি, ঠিক আছে। মেয়েটা যখন তোমার পিছনে তাকিয়ে তোমার দিকে তাকিয়ে হাসছিল, অ্যাজ ইফ ও তোমার মানে জাস্ট কলটা শেষ হবে অ্যান্ড ও তোমার উপর মানে ঝাঁপিয়ে পড়বে, এরকম ওয়ার্ডই নাকি ইউজ করেছিল। আমি কিন্তু অ্যাসেস নিয়ে রেখেছি, সঙ্গে সঙ্গে বলছি অ্যাসেস নিয়ে রেখেছো, দেখে পাঠাও তো কি অ্যাসেস নিয়ে রেখেছো। ঠিক জানো, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট যে নিয়েছিলেন, স্ক্রিনশট নেওয়ার সঙ্গে সঙ্গে উনি পাঠিয়েছেন, পাঠানোর সঙ্গে দেখে পেছন দিকে কিন্তু খালি ধোঁয়া, একটা ধোঁয়া, কোনো মেয়ে নেই, কোনো অবয়ব নেই, জাস্ট একটা ধোঁয়া, কিন্তু এরকম সিধা ধোঁয়াটা একদম সিধা হোয়াইট কালারের, এরকম সিধা ধোঁয়া। তো বলছে যে এই বুঝি মেয়ে। বলছে দাঁড়াও তোমার পিছনে কি আগুন জ্বলছিল? তো বলছে না, উনি আবার ভিডিও ক্যামেরাটাকে না ওরকমভাবে ব্যাক ক্যামেরা করে নিয়ে দেখাচ্ছে। বলছে তাহলে এই ধোঁয়াটা আসলো কোত্থেকে?
ওরা না দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওনার ওয়াইফ বলে তুমি তাড়াতাড়ি রুমে চলে যাও, বাইরে বেরিও না। তো কথা বলতে বলতে না গেছে গিয়ে বলছে কি তুমিও সাবধানে থেকো, হ্যাঁ। আর এর জন্য বোধহয় মানে উনি বলছেন গাঁওবুড়া বলেছিল বেরোতে না, আমি তো খালি ফোন কলের জন্য বলেছি। বলছি যে তুমি শিগগিরই ঢোকো। ঢোকার সঙ্গে সঙ্গে তোমার দরজা টরজা বন্ধ করে দিয়েছে। আর ওনার শ্বশুর শাশুড়ি ছিলেন, কিন্তু উনি ওনার রুমেই ঘুমাতেন, মিঠুদির ননদের কথা বলছি, হ্যাঁ। তো ওই ননদের সঙ্গে গোটা রাত্রটা যেন প্রচণ্ড বাজে বাজে জিনিস হয়েছে। সেটা হলো ননদটা জাস্ট রেখে তো ওনার মনে একটা কিন্তু কোশ্চেন। তো উনি না সঙ্গে মানে কেন জানি না ওনার এতটাই ভয় লাগছিল, উনি সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট, তারপর তোমার মানে ইয়েতে যে মানে রিসাইকেল বিন যে হয় না, ওটার মধ্যে গিয়েও ডিলেট করেছে পুরো ফটোটাকে, হ্যাঁ। অ্যান্ড উনি প্রচণ্ড মানে একটা কেমন একটা ফিল হতে লাগলো, যে মনে হচ্ছে যে এতক্ষণ যে ওনার রুমে একা একা মনে হচ্ছে, এখন মনে হচ্ছে উনি একা নেই। উনি না মানে একটা রুমে যখন নিশ্চুপ হয়, একটা শ্বাস প্রশ্বাস নেওয়ারও কিন্তু আওয়াজ আসে। ওনার শ্বাস প্রশ্বাস তো উনি জানছেন যে নিচ্ছেন, পড়ছে, সঙ্গে আরেকটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাচ্ছেন, অথচ রুমে কেউ নেই। উনি না বুঝতে পারছেন না ব্যাপারটা কি। উনি শুয়েছেন, ওনার মানে বললামই তো মানে ওনার হাজব্যান্ডের তোমার স্টাডি টেবিল, ওখানে কিন্তু সারি সারি বই, ওনার পড়াশোনার বই আর কি, ওনার রিলেটেড বইগুলি সারি সারি রাখা আছে। মনে হচ্ছে কি বইগুলি যেমন ভূমিকম্প দিলে বই পড়ে না গো, মানে কেউ যেমন ইচ্ছে করে ঠেলিয়ে না বইগুলি ধাপ করে পড়া শুরু করলো। একটু পুরো খাট হেলানো শুরু করলো। ও না ভয়ে কাঁচুমাচু হয়ে প্রচণ্ড মানে ভয় কাঁপতে লাগলো যে ব্যাপারটা কি হচ্ছে, আমি তো ওখানে দেখেছি, এখানে আমার সঙ্গে কি হচ্ছে। আর ও কোনোদিনও ভয় ডর পেতো না, ভয় ডর পেলে নিশ্চয়ই এরকমভাবে একা কিন্তু থাকতো না, যেহেতু ওর হাজব্যান্ডের কাজটা এরকম, ও কিন্তু হ্যাবিচুয়েটেড একা থেকে রাত্রে ঘুমিয়ে। ও না প্রচণ্ড ভয় পেয়ে গেল। বলে না যখন তোমার পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু একটা আপনা আপ থেকে একটা সাহস চলে আসে। ওর কোথার থেকে না কোথায় একটা সাহস চলে এসেছিল, দৌড়ে না দরজাটা খুলে শ্বশুর শাশুড়ির রুমে গিয়ে ধাপ করে ঢাকানো শুরু করার পর শাশুড়ি তো মানে যেহেতু পোয়াতে বৌমা, উনি তো ঘাবড়ে উঠে বলছে কি হয়েছে বৌমা তোমার, কি হয়েছে দেখে ঘেমে নিয়ে শেষ, মুখকে এরকম করে হাঁপাচ্ছে। তো ওকে ওনার আঁচল দিয়ে মুখটুক পুছিয়ে বলছে কি হয়েছে মা, কি হয়েছে? বলছে মা এক্ষুনি চলো আমার ঘরে, দেখো তোমার ছেলের বইগুলি কিরকম নিচে পড়া। তো ওনারা এসে দেখছি সত্যি বইগুলি নিচে পড়া। বলছে কী হয়েছে? তখন উনি বললেন যে মা জানো, আমি তো দেখো একা একাই ঘুমাই, কোনোদিনও তো এরকম হয়নি, হয়েছে বলো? বলছে না মা তোমার তো ওরকম কোনোদিনও হয়নি, আর এই অবস্থায় তুমি এত কেন ভয় পাইছো? তো বলছে যে মা আমি না একটু আগে তোমার ছেলের সঙ্গে কথা বলছি, কথা বলার পর না যেন পিছনে না একটা মেয়ে দেখতে পারলাম, আমি না প্রচণ্ড রেগে গেছি, তোমার ছেলে কিন্তু বলে গেছে, মানে জেনারেলি এমনি ফিমেল স্টাফ থাকলেও কিন্তু এত বড় বড় ট্যুরে ফিমেল স্টাফকে ওরা নেয় না, জেনারেলি মেলই যায়, কারণ কি থাকার সুব্যবস্থা করতে পারে না। প্লাস দেখো মেয়েদের টয়লেট বাগেরাও থাকে, আর মানে মেয়েরা তো দেখো সব পট করে মানে যে কোনো জায়গায় আর কি, বুঝতেই পারছো সিকিউরিটি পারপাসের কথাই বলছি আমি। তো ওটার জন্য যাইনি। তো আমি ওকে বলছি যে কোন মেয়ে, তারপর যেন আমি অ্যাসেসও নিলাম, আমি তোমাকে দেখানোর আগেই মানে ভয়েসটা আমি ডিলিট করে দিয়েছি, নাহলে তোমাকে দেখাতাম, তুমি তোমার ছেলেকে ফোন করে বলো, ওর মোবাইলে হয়তো থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তো বলছে যে কি হয়েছে বলো। তো সব কিছু খুলে বলেছে। বলছে ফোনটা রাখার পর না আমি ডিলিট করার পর যেন প্রচণ্ড এরকম মানে মনে হচ্ছে যে কেউ ইচ্ছে করে তোমার ছেলের সেলফের থেকে সব বইগুলি ফেললো, আমার খাট নড়াচ্ছে, আমি এতটাই ভয় পেয়ে গেছি, আমি না মানে কোনো মতন দাঁত মুখ খিচিয়ে আমি যে তখন মা ঠাকুরের নাম নেবো সেটাও ভুলে গেছি, এতটাই ভয় পেয়ে গেছি। তখন না ওনার শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে রেখেছে, বলছে না পুয়াতি তো এই সময় হাওয়া বাতাস লাগে, আর সত্যি তো ছেলেটা কোন জায়গায় যায়, ভয়েরই ব্যাপার। তো ঠিক আছে আমি সকালে ওর সঙ্গে কথা বলবো। তো সকালবেলা ছেলেকে ফোন করে সব কথা বলে। তো গাও বুড়া বলছে তুই তখন ছেলে বলছে মা জানো গাও বুড়াও এরকম কথা বলেছিল যে বেরোতে না, উনি তো বললেন পশু পাখির জন্য, মানে পশু জন্তু জানোয়ার আসতে পারে ওটার জন্য। তো যাই হোক তখন ওর মা বলছে যে তুমি না তোমার ফোন থেকে ওই ফটোটা ডিলিট করে দিও। বৌমাকে করাই দিছে, আর এখন ওকে নিয়ে একটা ঠাকুর বাড়ি যাইতেছি। তো যাই হোক উনি ঠাকুর বাড়ি যাওয়ার পর ওই ঠাকুর বাড়ির থেকে গা বন্ধন করে দিয়েছে। গা বন্ধন করে দেওয়ার পর ওনার একটা জল পড়া দিয়েছে, বলছে তুই তোমার রুমে খালি জলটা ছিটিয়ে রাখবে, হ্যাঁ। আর তোমার 4টা প্যারেক দিয়েছে, 4টা প্যারেক বলছে তোমার ঘরের যে বাড়িটা যে করেছো না 4 কোণে 4টা প্যারেক ঠুকবে, হ্যাঁ। সেটা যদি পাকা হয় পাকার মধ্যেও তুমি ঠুকবে, মোট কথা ঠুকে এটাকে ইয়ে করবে, মাটি হলেই ঠুকবে এরকম না, পাকা হলে পাকা ফুটো হয়ে যাক তথাপিও ঠুকে এটাকে ঢোকাবে, ঠিক আছে? বলছে আর কোনো প্রবলেম হবে না। আর একটা ইয়ে দিয়ে দিয়েছে, একটা শরীর বাঁধিয়ে একটা তাবিজ দিয়েছে, বলছে এখন আর চিন্তা করতে হবে না।
তো যাই হোক, সেদিনও তো ওনার হাজব্যান্ড আসবে না, তো ওই দিন কিন্তু উনি শাশুড়ির সঙ্গে ঘুমিয়েছে। গাওবুড়াকে জিজ্ঞেস করেছে, গাওবুড়াকে কিন্তু ফটোটা দেখিয়েছে, তো গাওবুড়া বলছে তুমি ইমিডিয়েট ডিলিট করে দাও, আমি বুঝে গেছি এটা কি, অ্যান্ড তুমি শিগগিরই ডিলিট করে দাও। আমি ওটার জন্যই বলছিলাম তোমরা বের হইও না, কারণ তোমরা শহরের মানুষ, আমি এত ডিটেলসে বলতেও চাইনি ব্যাপারটা, আর তোমরা বিশ্বাস করবে কি করবে না তাই আমি বলতে চাইনি। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, এখানে ইলেকশন ডিউটির সময়ও যারা মানে আরেকটা পক্ষ এসেছিল, মানে ওই যে আসে না ইলেকশন ডিউটির জন্য, ওরা এখানে থাকতে দিয়েছিল। ওখানে ওখানে মানে দুজন, তুমি তো ধোয়া দেখেছো, তোমার মেয়ে, তোমার বউ মেয়েটাকে দেখেছে, ওরা কিন্তু মেয়েটাকেই দেখেছে। হ্যাঁ, তুমি আর তুমি এটা ডিলিট করে দাও, তো ডিলিট করে দিয়েছে। বলছে ব্যাপারটা কি, বলছে দেখো আমরা অজপাড়া গায়েই থাকি আর যেখানেই থাকি, আত্মহত্যা অনেকেই করে, আমাদের গায়ে একাধিক আত্মহত্যা অনেক মেয়ে অনেক কারণের জন্য করেছে। শহরে হয়তো তোমরা অনেক রকমের দোষ লুকানোর জন্য তোমাদের জারিয়া আছে, আমাদের গ্রামে কিন্তু এখনো সেই ব্যবস্থা হয়নি। তো যেটাই হোক, লজ্জা লুকানোর হোক, যেটাই হোক, একাধিক সুইসাইড কিন্তু আমাদের গ্রামেও হয়, এবং সেই আত্মাগুলি হয়তো কোথাও না কোথাও জায়গা না পেয়ে এমন কোনো জায়গায় হয়তো ওরা আস্থা না গাড়ে। এবং এইটা যখন ইলেকশন মানে ইলেকশনের ডিউটিতে ওরা যখন বলেছিল, আমি কিন্তু এখানে এসে ঝাড়ফুঁক কর্নেবালাকে এনে আমি করিয়েছি যা যা রিচুয়ালস করা, যেহেতু আমার গ্রামের ডিউটি সব কিছু আমার রেসপন্সিবিলিটি, এই মানুষের নিরাপত্তাগুলিও রেসপন্সিবিলিটি আমার। কিন্তু তোমার কথা শুনে তো বোঝাই যাচ্ছে মানে জিনিসটা কিন্তু কার্যকর হয়নি, সে এখনো আছে। তো ওটার জন্য আমি তবুও আমার কেন যেন ডাউট হচ্ছিল, তাই তোমাদেরকে আগা করে দিয়েছিলাম তোমরা রাত্রেবেলা বেরিয়েও না। আর এই মেয়েটা, এই পার্টিকুলার এই অ্যান্টিটিটা নাকি তোমার ছেলেদেরকেই দেখা দেয়, এবং ছেলেদেরকে নিজে মানে বুঝতে পারছো তো, অন্য সেন্সের কথা বলছি আমি। তো যাই হোক, মিঠুদের ননদের যে তোমার হাজব্যান্ড, ও যখন বাড়ি যায় ওনাকেও কিন্তু ঝাড়ফুঁক করিয়ে দেওয়া হয়। এবং যেহেতু উনি, আমি বললামই ওনার কাজটাই এরকম, তো ওনাকে নাকি একটা কিছু ধারণ করার জন্য দিয়ে দেয়, বলছে এটা সবসময় ধারণ করে রাখবে, তাহলে ওইসব জিনিস আর তোমার চোখে পড়বে না। তো এই ছিল জয়দার পাঠানো একটা ঘটনা। জয়দা সবসময় ইউনিক ঘটনাই পাঠায়, তোমরাও পাঠাও, অনেকেই পাঠাও। আর জয়দা ওয়েট করে যতক্ষণ না ইউনিক ঘটনা আসে, জয়দা কিন্তু আমাকে পাঠায় না। তো থ্যাংক ইউ সো মাচ জয়দা, এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। আরও ঘটনার জন্য বসে আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা ঘটনায় আমি চলে যাব। পাঠিয়েছে অমর, অমর কলকাতার থেকে পাঠিয়েছে। আজকে এখন কলকাতার ঘটনা শেয়ার করব, কলকাতা, বাট ইনসিডেন্টটা হয়েছে নর্থ বেঙ্গলে। অমরের ভালো নাম অমর রয়। অমরের গার্লফ্রেন্ডের নামটা এখানে মেনশন করতে মানা করেছে। কেন মানা করেছে সেটা তোমরা যখন মানে ঘটনা এগোবে তখনই বুঝবে। অমর এবং অনামিকা দুজনেই লিভ ইনে থাকেন, এবং ওরা সল্ট লেকের ওদিকে থাকে। হ্যাঁ, মানে আর ঘটনাটা 2023 মানে লাস্ট ইয়ারে, ওই ধরো ডিসেম্বর আর কি। হ্যাঁ, তো দুজনেই যেহেতু কর্মরত, লিভিনে থাকলেও বলছে আমরা না কোয়ালিটি টাইম এরকম স্পেন্ডই করতে পারি না। ওর অফিসের ডিউটিতে ব্যস্ত থাকে, আমি আমার অফিসের ডিউটিতে ব্যস্ত থাকি। বিশেষ করে দিদি দুজনে যখন কাজ টাজ করে আসি না, কোনো মতে হয়তো রান্না করে খেয়ে এমন ঘুম দিই, হয়তো কোনো এরকমও চলে যায় জানো তো, 3-4 দিন আমাদের হয়তো ভালো করে কথাই হয়নি। কারণ আমাদের ডিউটিটা অফিসে শেষ হওয়ার পর কিন্তু ফোন আসে, হ্যাঁ, অনেক সময় কল নিতে হয়, অনেক সময় ল্যাপটপে কাজ করতে হয়, যেগুলি আর কি কাজগুলি থাকে। আমি যেমন বিজি, আমার ও কিন্তু তেমনই বিজি, তাই কোয়ালিটি টাইম কিন্তু আমরা স্পেন্ড করতেই পারি না। ওটার জন্য আমরা ডিসাইড করি যে নর্থ বেঙ্গলে যাবো, কিন্তু ঘুরবো না, একটা সুন্দর একটা হোমস্টেতে থাকবো, অ্যান্ড হোমস্টে হোক রিসর্ট হোক থাকবো, অ্যান্ড আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, আশেপাশে ঘুরবো, মানে কোথাও যে ওই যে ডেইলি ট্যুর ঘোরা ওই রকম কিন্তু যাবো না। তো ওই রকম করে ওর একটা রিসর্ট দেখে, রিসর্ট হোমস্টে তুমি কম্বাইন বলতে পারো, ওখানে ছোট ছোট কটেজ আছে, খুব সুন্দর, ওখানে পাহাড়গুলি দেখা যায়, এত সুন্দর। আমি না পার্টিকুলার জায়গাটার নাম হাইড করে দিলাম, কারণ ও বলছে যে অ্যাকচুয়ালি জায়গা মানে হোমস্টেটার বা রিসর্টটার কোনো প্রবলেমই ছিল না। হ্যাঁ, ওটার জন্য ও মানে চাইছে না। আর আমি যে ডেসক্রিপশন দিলাম অনেকেই হয়তো ধরে নিতে পারবে কোন রিসর্টের কথা বলছি আমি। তো খুব সুন্দর পর্বতমালাও দেখা যায়, অ্যান্ড খানিকটা মানে তোমার রিসর্টটা শেষ হওয়ার পর খানিকটা ওদের ফুল গাছ বাগিচা ফাগিচা, তারপরে যেন তো একটা জঙ্গল এরিয়া টাইপের, মানে ঘন জঙ্গল এরিয়া টাইপের, মানে একটু আউটস্কার্টসে ছিল, আর খুব সুন্দর ছিল রিসর্টটা। দুজনেরই খুব পছন্দ। ওরা 3 দিনের জন্য বুক করে গেছে। প্রথম দিন গেছে, খুব মজা হয়েছে, হই হুল্লোড় হয়েছে, যেহেতু ঠান্ডার দিন, তোমার বনফায়ার করেছে, সবার সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। মানে এখানে এরকমও আছে যে এটা সেকেন্ড টাইম ওদের এই রিসর্টে, খুব ভালো সত্যি, এদের সার্ভিসও নাকি খুব ভালো ছিল, এভরিথিং ঠিক আছে। তো ওই দিন তো খুব সুন্দর স্পেন্ড করলো। সেকেন্ড দিন ওরা বললো যে ওই একটু মানে অনেকক্ষণ ধরে সারাদিন
মানে জবের থেকে এসে রুমে আছে, এই আশেপাশটাই ঘুরেছে, একটু ট্রেকিংয়ে যাবে। কোথায় যাবে কোথায় যাবে বলছে, ওই ওখানে ওই জঙ্গলটার থেকে আশেপাশে একটু হেঁটে আসবে, বেশি দূর না গেলেই তো হলো। তো ওরা যখন এই কথা বলে ওই দিকের উদ্দেশ্যে রওনা দিল, ওখানে যে মালি আছে তো বলছে বাবুজি আপনারা কোথায় যাচ্ছেন, হিন্দিতেই বলেছে। বলছে আমরা ওই কিছু না, এই বেশিক্ষণ না, ওই যে গাছগাছালি দেখছো এই এরিয়াতে হাঁটতে যাবো। তো বলছে বেশি দূর যেন না, বিকেলের আগে আগে ফিরবেন। ওনারা ধরো লাঞ্চ করার পর বলছে গুরু পাক খাওয়া হয়ে গেছে, হজম হবে না, না ঘুমিয়ে আমরা চলো একটু হেঁটে আসি। বলছে আপনি বিকেল হওয়ার আগে আসবেন। আর এটাও বলছে জানতে হ্যাঁ তো পাহাড় में जो बहुत जल्दी जल्दी शाम हो जाती है। তো বলছে বেশি ভিতরে যাবেন না, আর এখানে কিন্তু মানে সাপ খোপও আছে, জঙ্গলি জন্তু আছে, তো আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন না। তো এই কথা বলতে বলতে মানে যে আর কি মানে রিসর্টের ম্যানেজার বা কাম কেয়ারটেকার উনি এসে বলেছেন যে, বলছে হ্যাঁ বাবু বেশি দূরে যাবেন না স্যার, আপনারা তো শহরে, এখানে অনেক সময় জঙ্গলি জন্তু বেরিয়ে আসেন এবং এখানে তো পট করে সন্ধ্যা হয়ে যায়, পুরো অন্ধেরা হয়ে যায়। তো বলছে উইদিন আপনি 4টা 4:30টার মধ্যে মোটামুটি ঢুকে যাবেন, ওই 1 ঘন্টা একটু হাঁটাহাঁটি, আর বেশি ভিতরে যাবেন না, ঠিক আছে। তো ওরা দুজন কথা বলতে বলতে কতটুকু গেছিল অতটা ঠাকুর করতে পারেনি। অ্যান্ড ওরা যখন ব্যাক করে দেখে ঘড়িতে প্রায় ঘড়িতে প্রায় 5টা এবং শীতের দিনে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয় এবং অন্ধকার। ওরা মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু আসছিল। আর ওরা দেখছে কি যে রিসর্ট থেকে মানুষ কিছু জঙ্গলের দিকে আসছে, এসে দেখে ওই ম্যানেজার আর কাম 2-3টা স্টাফ ছিল। তো বলছে আমরা আপনাদেরকেই খুঁজতে বেরোচ্ছিলাম, আমি তো বলেছিলাম যে 4টার আগে আগে ফিরবেন, যেহেতু শীতকাল ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, পাহাড়ে তো আরও তাড়াতাড়ি নামে। তো বলছে যে না আমরা বুঝতে পারিনি, না আমরা ঠিক আছে। তো খালি ম্যানেজার বলছে আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো? বলছে হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছে। ওই দিন রাত্রে ও ঘুমোতে গেছে। রাত্রেবেলা বলছে আমি কোনোদিনও এরকম, আমি তো দেখো সবসময় আমি হ্যাঁ অফিস কলিগদের স্বপ্ন দেখি, বসের উপর রাগ উঠলে বসেরও দেখি বস আমাকে বকছে, এইসব স্বপ্ন দেখি। কোনোদিনও ভূত প্রেরত, ইনফ্যাক্ট ঠাকুর দেবতারও আমি স্বপ্ন দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি ভূতের স্বপ্ন দেখেছি জানো। দেখেছি যে একটা সাদা মতো একটা মানে অবয়ব আমার তাড়া করছে, আর আমি ফিল করতে পারছি প্রচণ্ড ভয় পাচ্ছেন, আমি দৌড়চ্ছি। তো ওই দিন রাত্রে আমার ঘুম ভালো হয়নি। তো আমার মানে গার্লফ্রেন্ডকে মানে অনামিকাকে বললাম যে জানো আমার না সারা রাত্র ঘুম হয়নি, তোমার ঘুম হয়েছে? বলছে হ্যাঁ আমার ঘুম তো হয়েছে। তো তখন না অনামিকার হাতে দেখে একটা এরকম নীলচে একটা দাগ। বলছে তো নীল দাগ কেমন করে হলো রে? বলছে হয়তো দেখ বাড়ি ঠাড়ি খেয়েছি, তুই তো জানিসই আমি মানে যখন আর কি ফোনে থাকি বা কাজের কথা ভাবতে থাকি আমার কোনো হুঁশ থাকে না। তো বলছে সাবধানে ইয়ে করিস। মানে সেকেন্ড ডে রাত্রে গেল, 3 নম্বর রাত থেকে ওরা কিন্তু পরের দিন কলকাতায় ফিরে আসবে। 3 নম্বর রাতেও ও দেখে কি ওর মা তোমার ওই যে সব আগে যে বাঁশের নিয়ে যেত না ওই রকম, যদিও এখানে কিন্তু মানে স্বর্গ রথ দিয়ে যায়, বাট ও কিন্তু দেখছে ওর মা সেই বাঁশের যে জিনিসগুলি বানানো হয় যেখানে মৃতদেহকে নিয়ে যা মানে 4জন হাত মানে কাঁধ করে নিয়ে যেত, ওই রকমভাবে ওর মা শোয়া, চোখের মধ্যে তুলসী পাতা ওই রকম দেখছিল। আর দেখে না ও প্রচণ্ড ভয়ে কেঁপে উঠেছে। বলছে জানো তো দিদি, মানে ভূতের স্বপ্ন দেখা প্রচণ্ড অন্যরকম ভয় পেয়েছি, কিন্তু এইটা না ভয়ের সঙ্গে সঙ্গে আমি না ইমোশনালি পুরোপুরি ভেঙে গেছিলাম। কারণ আমার মাকে না আমি কল্পনাতেও ওই রকম অবস্থায় আমি দেখার কথা কল্পনা করতে পারিনি, আমি কি দেখে নিলাম। অবভিয়াসলি ওই দিনও ঘুম হয়নি। পরের দিন ওরা কলকাতায় ফিরে এসছে। ট্রেনে যে ঘুমিয়েছে জানো, ট্রেনে অবধি বলছে আমি ট্রেনে 3rd নম্বর দিনও দেখেছে যে 3 নম্বর দিন ও দেখেছে যে ওর মানে ওর বাড়ির পৈতৃক বাড়ি যেখানে আছে ওইখানে দেখছি প্রচণ্ড একটা ঝড় হচ্ছে এবং দেখছি একটা কালো ছায়া ওদের বাড়ির এরকম করে চারদিকে ঘুরছে। সেই দিনও মানে কেঁপে উঠেছে। মানে একটা মানুষ কন্টিনিউয়াসলি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, আর স্বপ্ন দেখলে আমি জানি ঘুম ভালো হয় না, ডিপ স্লিপ হয় না। ওর মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারো। ও যখন আর এদিকে কিন্তু ওর গার্লফ্রেন্ডের এদিকে স্পট হচ্ছে, এদিকে স্পট হচ্ছে, এদিকে স্পট হচ্ছে, এদিকে স্পট হচ্ছে। তো ওরা ভাবছে যে ওর এরকম অভ্যাস আছে, ওর বাড়ি বুড়ি খাওয়ার অভ্যাস আছে, মেবি বাড়ি বুড়ি খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওরা বলছে কলকাতায় আসার পর, যেহেতু বললাম লিভ ইনে থাকে, একই 1 BHK ফ্ল্যাটেই থাকে, ও কন্টিনিউয়াসলি দেখে চলেছে এবং ওর না পাগল পাগল অবস্থা। ওর গার্লফ্রেন্ড বলছে তুই কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নে। ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট যখন সাইকোলজিক্যাল টেস্টগুলি করে বলছে তুমি তো একদম পারফেক্ট। বলছে জানি না তাহলে আমি এরকম কেন দেখছি, আমি কি আমি স্ট্রেসফুল? তো ও ওই রিলেটেড যেমন অ্যাটেনশন অ্যাপটিটিউডের কিছু টেস্ট থাকে, তোমার ইমাজিনেশনটা কীরকম সেরকমের জন্য একটা টেস্ট থাকে, তারপর তোমার অ্যাটেনশন লেভেল পাওয়ার কীরকম, যেহেতু আমি নিজে সাইকোলজি নিয়ে পড়েছি তাই আমি বলতে পারছি যে ওই রকম ওগুলি প্রত্যেকটা জানো তো প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা টেস্ট থাকে। ওইসবই না ও সবসময় দেখছে যে না ঠিক আছে ওর তো কোনো রকমের অ্যাবনর্মালিটি নেই।
যখন ওর মায়ের কাছে বললো যে মা আমার না ঘুম ভালো হচ্ছে না, আমি ডাক্তার দেখেছি, ওর মা বলছে তুই বাড়িতে চলে আয়। আর এদিকে না অনামিকা কিন্তু স্পট বাড়তে বাড়তে ওর মা ফোন করে বলেছে ওর বাবার শরীরটা খারাপ, হসপিটালে অ্যাডমিট, তুই ইমিডিয়েট আয়। বাড়িতে যখন গেছে গিয়ে তোর মা দেখছে তোর এত স্পট কিসে, বলছে জানি না মা ধাক্কা খাচ্ছি এরকম। বলছে ধাক্কাতে তুই নতুন খাস না, কিন্তু যখনই ধাক্কা খাবি এরকম ব্লুইশ মানে দাগ পড়ে যাবে নাকি। তো বাবা হসপিটাল থেকে আসার পর ওর মার কেন ডাউট হয়েছে, গেছে একজন মানে তোমার পীর বাবার দরগাতে নিয়ে গেছে, যেখানে ছোটবেলায় নজর লাগলে নাকি অনামিকাকে নিয়ে যাওয়া হতো। অনামিকাকে দেখে উনি বলছেন যে তোমার উপর তো নজর লেগেছে, ভালো জনের নজর লেগেছে, কোথায় গেছিলে এর মধ্যে? হ্যাঁ নিশ্চয়ই ওরকম কোনো জায়গায় গেছিলে যেটা নিষিদ্ধ এরিয়া। তো ও যে নর্থ বেঙ্গল গেছে ওর মা জানতো, কিন্তু ও যে লিভিনে থাকে সেটা ওর মা জানে না, তাই নাম প্রকাশে অনিচ্ছুক। অ্যান্ড ও বলেছিল ফ্রেন্ডসদের সঙ্গে গেছে, তখন ওর মা বলছে হ্যাঁ ফ্রেন্ডসদের সঙ্গে নর্থ বেঙ্গল ঘুরতে গেছিল। বলছে ওই জঙ্গল টঙ্গলে গেছিস, ওখান থেকে হাওয়া লাগিয়ে নিয়ে এসছিস। তারপর বলছে আর কে কে গেছিল, যেগুলি গেছিল ওগুলিকেও কিন্তু দেখিয়ে নিতে বলিস কাউকে, এগুলি ও কিন্তু ওদেরকেও কিন্তু অসুবিধা করছে, ফোন করে দেখিস। তখন বললো যে অসুবিধা কি, ওকে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে পারে, রাতকে রাত ঘুমোতে পারে না, আলতু ফালতু স্বপ্ন। ইনফ্যাক্ট মানে অমর যেটা বললো যে ও যখন ওর বাড়িতে গেছে, ইনফ্যাক্ট জানো তো রুমকিদি, আমি নিজের মৃত্যুর স্বপ্ন দেখেছি, যে আমি ওরকম মায়ের যেরকম খাটে শোয়ানো ছিল আমি শুয়ে আছি ওরকম, আমি নিজেকে নিজে দেখছি। এটা কত ভয়ঙ্কর হতে পারে, ডেফিনেটলি প্রচণ্ড ভয়ঙ্কর। অ্যান্ড যখন এই কথাটা বলেছে বলছে হ্যাঁ রে, ও তখন উনি বললেন যে আত্মা দেখ কে কার কেমনভাবে কাকে দেখা দেবে, তোকে যেমন স্পট দিচ্ছে, ওকে স্বপ্ন দেখাচ্ছে, আরও কাউকে ওকে হয়তো অন্য কিছুভাবে মানে উত্তক্ত করছে। তো অ্যাকচুয়ালি তোরা ওদের জায়গায় প্রবেশ করে গেছিলি তো, যেটা ওদের জায়গা, ওরা তো তোদের জায়গায় আসেনি, ওটার জন্য ডিস্টার্ব হয়ে তোদেরকে, তুই যেমন ওদেরকে ডিস্টার্ব করেছিস তাই ওরাও চলে এসছে তোদেরকে ডিস্টার্ব করতে। তো বলছে ওদেরকে দেখিয়ে নিতে বলিস। তো সঙ্গে সঙ্গে অমরকে ফোন করে বললো, আর অমর তো তখন ওর বাড়িতে গেছে, তো মাকে বলছে মা আমার মনে হচ্ছে একটু ঝাড়ি ঠাড়ি নিলে ভালো হতো। তোর মা ওরকম একজনকে নিয়ে গিয়ে ঝাড়ি ঠাড়িয়ে নিয়েছেন, উনি কিছু বলেননি, উনি বলেছেন যে না উপরে হাওয়া ঠাওয়া লাগলে একটা মাদুলি দিয়েছে, মাদুলি পরার পর বলছে সব ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক এরকমভাবে কিন্তু অবশ্য আর কোনো প্রবলেম হয়নি। মাদুলিটার মধ্যে কি ছিল, যে উনি যে ভদ্র লোকের বাড়িতে গেছিলেন ওনার আর কি একজন স্থাপিত দেবতা ছিল, ঘট ছিল, ওই ঘটের থেকে ফুল নিয়ে মাদুলিটা ওর সামনেই পুড়েছে, পুড়ে মোমবাতি দিয়ে মুখ বন্ধ করে কিন্তু ওকে পড়তে দিয়েছে, বুঝছে, তারপর আর কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি ওটা বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমরা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, আমরা ভগবানকে বিশ্বাস করি, আমরা জানি পজিটিভ যখন চলে আসবে নেগেটিভ কিন্তু ওখানে থাকবে না, যদি নেগেটিভ আছে তাহলে তোর পজিটিভকে থাকতেই হবে, না হলে তো পসিবল না, তাই না? তোমরা কি একমত হলে সঙ্গে সঙ্গে কমেন্ট তো করো, আমিও জানি তোমরা একমত কি নয়। আর জীবনের 1001 গল্প আমার দ্বিতীয় চ্যানেল দেখতে ভুলো না, সেখানে তো তোমাদের ঘটনা আসেই, প্লাস ভৌতিক ইনসিডেন্টও আসে, তোমাদের পাঠানো ঘটনা তোমরা পাঠাও সেখানে, ঠিক আছে? তো চলো আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করি, কিন্তু মঙ্গল শুক্র আর রবিবার দুপুরবেলা দেখতে ভুলো না এপিসোডগুলি। অ্যান্ড অলসো শনিবারে যদি লাইভে আসি তাহলে কিন্তু রোববার কোনো এপিসোড দিইনি। তো চলো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।